আসসালামু আলাইকুম। আমরা আসন্ন বার কাউন্সিল পরীক্ষার জন্য আজকে আমরা কিছু বিষয় আলোচনা করব আপনাদের সাথে। সেটা হচ্ছে বিগত সময়ে প্রশ্ন আসছিল বা বিজিএস এর, অর্থাৎ প্যানেল কোড নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন, আপনারা স্কিপ করবেন না। আপনারা ভিডিও টেনে টেনে দেখলে বিষয়গুলো বুঝতে পারবেন না। সময় নিয়ে বিষয়গুলো শুনবেন। যখনই আপনার মন চাইবে না পড়তে, তখন আপনি শুনেন, তাইলে আপনার কাজে লাগবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো ভিডিও যদি টেনে দেখেন তাইলে হবে না। আর আমাদের একটা আহ, আহ, ভর্তি কার্যক্রম স্টেট ল একাডেমিতে চলমান আছে, চাইলে আপনারা ভর্তি হতে পারেন রাত 10টা থেকে 11টা। তো যদি ভর্তি হতে চাইলে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন। খুবই সুলভ মূল্যে আমরা মানে ভর্তি নিচ্ছি। এককালীন টাকা দিয়ে ভর্তি নিচ্ছি খুব সুলভ মূল্যে। চাইলে আপনারা কিস্তিতেও টাকা দিতে পারবেন, অসুবিধা নাই। ঠিক আছে, আজকে আমরা শুরু করি। আজকে আমাদের টপিক হচ্ছে বা অপরাধ, অভিপ্রায় এবং মোটিভ কি জিনিস, সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখেন, আমরা দেখি যে প্রথমে যদি দেখি অফেন্স বা অপরাধ। অপরাধ শব্দের প্রচলিত বা আইনগত অর্থ এক নয়। অপরাধ শব্দের প্রচলিত বা আইনগত শব্দ এক নয়। এই কারণে সমগ্র দণ্ডবিধিতে অপরাধ শব্দটি বিশ্লেষণ করলে কোনো প্রকার সুনির্দিষ্ট বা সুস্পষ্ট সংজ্ঞা পাওয়া যায় না। কাজে অপরাধ শব্দটি যথাযথ সংজ্ঞা নিরূপণের জন্য দণ্ডবিধি আইনই যথেষ্ট। এর সাথে ফৌজদারি কার্যবিধি সহ অন্যান্য আইনের সাহায্য প্রয়োজন হয়। তাইলে ফৌজদারি কার্যবিধি 1898 আর আমরা 4-1, হ্যাঁ, মধ্যাহ্নতে অনুযায়ী যেই সমস্ত, অর্থাৎ মধ্যাহ্ন মানে এটা ও অনুযায়ী যে সমস্ত কাজ বা কাজের বিরতি বর্তমান বলবৎ আইনের শাস্তিযোগ্য তাকে অপরাধ বলে। দেখেন, এটাকে যদি আমরা ও দেখি, আর তাইলে এখানে আমরা 4 দেখলাম, তাইলে এই দণ্ডবিধিতে 40 মিল আছে, দুটার সাথে এটার একটা মিল আছে। অন্যদিকে তাইলে আমরা ফৌজদারি কার্যবিধি 1898 অনুযায়ী যে সমস্ত কাজ বা কাজের বিরতি, এই হলো কথাবার্তা। বর্তমান আইনে শাস্তিযোগ্য অপরাধ তাকে অপরাধ, শাস্তিযোগ্য তাকে অপরাধ বলে। অন্যদিকে দণ্ডবিধি 40-এর মধ্যে অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে 40 অনুযায়ী আইনের দৃষ্টিতে যা নিষিদ্ধ, যার জন্য দণ্ডের বিধান রয়েছে, তাই অপরাধ বলে গণ্য হবে। আপনারা দুটাই মনে রাখতে পারেন। একটা হলো যেই সমস্ত কাজ বা কাজের বিরতি, সেটা অপরাধ। আর আরেকটা বলছে যে আইনের দৃষ্টিতে যা নিষিদ্ধ বা যার জন্য দণ্ডের বিধান রয়েছে, তা করলে অপরাধ। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে দেখেন যে দণ্ডের বিধান না থাকলে অপরাধ হয়েছে বলে গণ্য হবে না, যার ফলে কোনো কাজকে নৈতিকভাবে সমর্থন করা না গেলেও যদি এর জন্য যদি দণ্ডের ব্যবস্থা না থাকে, তাহলে তাকে আইন অনুযায়ী অপরাধ বলে গণ্য করা যায় না। অর্থাৎ যে অপকর্মের বিরুদ্ধে দণ্ডের কোনো বিধান নাই, আহ, তাকে যথাযথভাবে অপরাধ বলা যায় না। এক কথায় বলা যায় যে যার জন্য দণ্ডের বিধান রয়েছে তাকে অপরাধ বলে গণ্য হবে, দণ্ডের বিধান না থাকলে অপরাধ বলে গণ্য হবে না। তাহলে আমরা অপরাধ কি জিনিস ইতিমধ্যে বুঝে গেছি। এরপরে হলো আমরা এখন দেখার চেষ্টা করব হচ্ছে হলো ইন্টেনশন কি জিনিস বা অভিপ্রায় কি জিনিস। এটা আমরা দেখার চেষ্টা করি। কোন ব্যক্তির মনের অবস্থাকে অভিপ্রায় বা ইন্টেনশন বলে। অভিপ্রায় মানুষের মানসিক অবস্থা বা এর উপাদান। এটি হলো কোনো কাজের অগ্রিম চিন্তা বা ধারণা। কোনো কাজের অগ্রিম চিন্তা ধারণাকে ইন্টেনশন বলে। এই অভিপ্রায় অনুসারে কোনো কাজের পূর্ব পরিকল্পনা রচিত হয়। অভিপ্রায় সৎ বা অসৎ হতে পারে। অসৎ বা মন্দ অভিপ্রায় কোনো কাজ করা হলে তা অপরাধ বা অন্যায় বলে বিবেচিত হয়। স্যামন্ডের মতে অভিপ্রায় হলো সম্পূর্ণ হওয়া একটি কাজের পূর্ব পরিকল্পনা। এটি কোনো কাজের পূর্ব ধারণা যার সাথে ওই কাজের, হ্যাঁ, কামনা যুক্ত থাকে। এই পূর্বে ধারণা বা কামনা কাজের কারণ হিসেবে বিবেচিত হয়। কোনো অপরাধ করার ইচ্ছা বা অভিপ্রায় থাকার পরও এই ধারা কোনো কিছু করার না হলে তা অপরাধ বলে গণ্য হবে না। অর্থাৎ অভিপ্রায় বা ইচ্ছা থাকার সাথে সাথে কোনো কাজও করতে হবে, অপরাধ বলে গণ্য হবে। অপরাধ প্রমাণ করতে হলে প্রথমে অপরাধ করার ইচ্ছা তথা মেন্স রিয়া প্রমাণ করতে হয়, এবং অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে যখন অপরাধ করা হয় তখন সে অপরাধের ইচ্ছা বা ইন্টেনশন বলা হয়। এরপরে হলো মোটিভ কি, আপনার মোটিভ বা উদ্দেশ্যটা কি সেটা আমরা দেখার চেষ্টা করি। একটা হলো ইন্টেনশন, আপনি, আরেকটা হচ্ছিল মোটিভ। মোটিভ শব্দের অর্থ হলো উদ্দেশ্য, কোনো কাজের পিছনে লুকায়িত অভিসন্ধি।
ফৌজদারি মামলা আসামির অপরাধ প্রমাণ করতে গিয়ে আসামির উদ্দেশ্য বা মোটিভ প্রমাণ করা প্রাসঙ্গিক। তবে দেওয়ানি অন্যায় বা সিভিল রং প্রমাণের ক্ষেত্রে এটি আবশ্যিক নয়। যদি কোনো কাজ আইনের দৃষ্টিতে সঠিক হয় তাহলে তা এর অসৎ উদ্দেশ্যের জন্য কাজটি বেআইনি হয়ে যায় না। আবার কোনো কাজ যদি বেআইনি ও অপরাধ তা হয় তাহলে ভালো উদ্দেশ্য থাকলেও তা থেকে রেহাই পাওয়া যায় না। যেমন কোনো ধনী ব্যক্তির অর্থ ডাকাতি করে গরিবের মাঝে বিতরণ করা হলে এখানে দূরবর্তী উদ্দেশ্য যতই ভালো হোক না কেন তাৎক্ষণিক কাজটি অবৈধ বলে কাজটি অপরাধ হবে। যে প্রতিটি অপরাধের সাথে কোনো না কোনো মোটিভ জড়িত থাকে। যেমন পরীক্ষা ভালো করার জন্য বি এর থেকে কিছু ঘুষ দিয়ে প্রশ্ন কিনে নেয়। এক্ষেত্রে ঘুষ দেওয়ার মোটিভ হলো পরীক্ষায় ভালো করা, যদিও মোটিভটা ভালো কিন্তু এটা একটা অন্যায়। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এবার হচ্ছে মোটিভ যখন প্রাসঙ্গিক হয় আমরা সেটা একটু দেখি। দেখেন, মোটিভ যখন প্রাসঙ্গিক হয়, আইন একজন ব্যক্তির অভিপ্রায়কে বিবেচনা করে, উদ্দেশ্যকে নয়। তবে এর কিছু ব্যতিক্রম রয়েছে। নিম্নোক্ত ক্ষেত্রে মোটিভ বা উদ্দেশ্য প্রাসঙ্গিক। কোনো অপরাধ করার চেষ্টা হলো অভিপ্রায়, বা অপরাধটি করার মাধ্যমে অভিপ্রায় পূর্ণতা পেয়েছে তা মোটিভে পরিণত হয়। অর্থাৎ প্রত্যেক চেষ্টার পিছনে রয়েছে মোটিভ। অপরাধের সুনির্দিষ্ট কারণ বা ইচ্ছা বের করার জন্য মোটিভ দরকার। যেমন কারো গৃহে অনুপ্রবেশ হলো একটা অপরাধ। কি কারণে কোনো ব্যক্তি কারো গৃহে অনুপ্রবেশ করতে চায় তা হলো মোটিভ। কিছু দেওয়ানি প্রকৃতির মামলায় মোটিভ প্রাসঙ্গিক, যেমন মানহানি, বিদ্বেষমূলক মামলা ইত্যাদি, এগুলোতেও মোটিভ প্রাসঙ্গিক। এরপরে আমরা পরের প্রশ্নটা একটু দেখি। পরে আমাদের কি বলতেছে, দেখেন কোন কোন ক্ষেত্রে অপরাধের প্রস্তুতি পেনাল কোড অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য হয়। উদাহরণ সহ উত্তর দিন। প্রস্তুতি অপরাধ হিসেবে গণ্য হয়। কোনো অপরাধ সংগঠনের তিনটে ধাপ রয়েছে, যাকে আমরা মনে রাখার জন্য আইপিএস দিয়ে মনে রাখতে পারি। হ্যাঁ, আই ফর ইন্টেনশন, পি ফর প্রিপারেশন, এস ফর সাকসেসফুল। হ্যাঁ, আইপিএস দিয়ে মনে রাখতে পারি, মানে উদ্দেশ্য, প্রস্তুতি বা সফল প্রচেষ্টা, সাকসেসফুল অ্যাটেম্প্ট। তাহলে এই তিনটি ধাপ পূর্ণ হলে একটি অপরাধ সংগঠিত হয়েছে বলে গণ্য হয়। কোনো অপরাধ সংগঠনের দ্বিতীয় ধাপ হলো প্রস্তুতি। হ্যাঁ, অপরাধ সংগঠনের প্রস্তুতি হলো অপরাধ সংগঠনের জন্য প্রয়োজনীয় উপকরণ এবং আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ করা। দণ্ডবিধিতে সাধারণত অপরাধের সকল প্রস্তুতিকে অপরাধ বলে গণ্য করা হয় না। তবে দণ্ডবিধিতে তিনটি অপরাধের প্রস্তুতি অপরাধ বলে গণ্য হয়। যেমন যেমন ধরেন আপনার, আমরা যদি দেখি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি, ধারা 122, মানে প্রস্তুতি নিলেই সেটা অপরাধ। বাংলাদেশের সাথে শান্তিতে বসবাসকারী, হ্যাঁ, এলাকাসমূহে লুটপাটের প্রস্তুতি 126, এবং ডাকাতির প্রস্তুতি 399, এগুলো প্রস্তুতি নিলেই একটা অপরাধ হয়ে যাবে। আশা করছি আপনাদের 122 বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি, বাংলাদেশের সাথে শান্তিতে বসবাসকারী এলাকাসমূহ, বাংলাদেশের সাথে অর্থাৎ এটা বিদেশে হবে তাইলে লুটপাটের প্রস্তুতি 126, আর ডাকাতির প্রস্তুতি 399। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে আমরা পরবর্তী কার্যক্রমে যাই। আমরা একটু দেখার চেষ্টা করি অপরাধ করার প্রচেষ্টা বা অ্যাটেম্প্ট টু কমিট ক্রাইম, অপরাধের প্রস্তুতি, এর মধ্যে পার্থক্যগুলো কি আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন, অপরাধ করার প্রচেষ্টা, জাস্ট প্রচেষ্টা, আর অপরাধ করার প্রস্তুতি। অপরাধ করার প্রস্তুতি শেষ হওয়ার পর প্রচেষ্টা শুরু হয়। অপরাধ সংগঠনের প্রস্তুতি হলো প্রচেষ্টার পূর্ব শর্ত। তাহলে এটি অপরাধ সংগঠনের সর্বশেষ ধাপ, প্রচেষ্টা। আর প্রস্তুতি হলো অপরাধ সংগঠনের মধ্যবর্তী ধাপ। অপরাধ সংগঠনের জন্য বাস্তব ও কার্যকর পদক্ষেপ হলো অপরাধ সংগঠনের প্রচেষ্টা। অপরাধ সংগঠনের জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ, আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ করাই হলো অপরাধ সংগঠনের প্রস্তুতি। একটি অপরাধ সংগঠনের আহ, এটা নিকটবর্তী ধাপ, এটি অপরাধ সংগঠনের দূরবর্তী ধাপ। প্রতিটি প্রচেষ্টাই শাস্তিযোগ্য, আর কিছু ব্যতিক্রম ব্যতীত প্রস্তুতি শাস্তিযোগ্য নয়। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমাদের আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের ক্লাসে। আমরা ছোট ছোট করে ভিডিওগুলো দেখার চেষ্টা করব, তাইলে আপনারা বোরিং ফিল করবেন না। আমরা পরের ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।